আমরা দুটি ভাই শিবের গাজন গাই, ঠাকুমা গেছে গয়া কাশি, ডুগডুগি বাজাই। আমরা জানি এটি একটি আমাদের কাছে জনপ্রিয় এবং প্রচলিত ছড়া। ছোটবেলায় পড়িনি, ছড়ার সঙ্গে পরিচিত হইনি এমন মানুষ বোধহয় খুব একটা নেই। আমাদের গল্প শোনা যেমন অভ্যাস, এরকম ছড়াও আমাদের মুখে মুখে ঘুরে বেড়াতো। কিন্তু ছড়ায় যে সবসময় সহজ সরল, ছন্দময়, সুষমা এবং তার সুর থাকবে আর কোনো অর্থ থাকবে না, এমনটিও নয়। আমরা দেখেছি পরাধীন ভারতবর্ষে, ব্রিটিশ শাসিত ভারতবর্ষে মানুষের যখন কণ্ঠরোধ করা হয়েছে, মানুষ সরাসরি ব্রিটিশের বিরুদ্ধে কথা বলতে পারেনি, একত্রিত হতে পারেনি, সংগঠিত হতে পারেনি, তখন তার ব্যঞ্জনার মাধ্যমে মানুষ তার ভাষা বা বক্তব্যকে প্রকাশ করার চেষ্টা করেছে। খরস্রোতা নদীর বুকে মাঝি মল্লারা গান গেয়ে গেয়ে ছড়া বলে বলে বেরিয়েছে যে, কাইয়ে ধান খাইল রে, খেদাইবার মানুষ নাই, খাবার বেলায় আছে যত, কামের বেলায় নাই। অতএব এই স্পষ্টই বোঝা যায় এই ছড়ার মধ্য দিয়ে ব্রিটিশকে তাড়াবার একটা স্লোগান যেমন রয়েছে, তেমনি দেশের যুবশক্তিকে উদ্বুদ্ধ করবার একটি সচেতনতা প্রয়াস জাগ্রত হয়েছে। অতএব আমরা দেখতে পাই ছড়া যে সবসময় অর্থহীন তা না। অতএব এই লৌকিক ছড়ার পাশাপাশি আমরা বাংলা সাহিত্যের বিশেষ করে ছড়াকার সুকুমার রায়ের নাম আমাদের কাছে খুব জনপ্রিয়। আমরা জানি সুকুমার রায় প্রখ্যাত শিশু সাহিত্যিক উপেন্দ্র কিশোর রায়চৌধুরী এবং বিধুমুখী দেবীর জ্যেষ্ঠ পুত্র ছিলেন সুকুমার রায়। অতএব তার জন্ম 1887 সালে এবং মৃত্যু হয় 1923 সালে, অর্থাৎ স্বল্পায়ু। মাত্র 35 বছর 10 মাস বয়সে তিনি মারা যান। কিন্তু এই অল্প সময়ের মধ্যে ছড়ার মধ্য দিয়ে, তার ব্যঞ্জনার মধ্য দিয়ে বাংলা সাহিত্যের অমর সৃষ্টি রেখে গেছেন, যার মধ্য দিয়ে তথাকথিত শাসক এবং ব্রিটিশ ভারতের যে অত্যাচার, নিপীড়ন, রাজনীতি, সমাজনীতির বিরুদ্ধে ব্যঞ্জনাগর্ব ছড়ার মধ্য দিয়ে তার বক্তব্য উপস্থাপিত করেছেন। তাই বাংলা সাহিত্যে এবং আমাদের জীবনে ছড়ার কি ভূমিকা, সে সম্পর্কে রবীন্দ্রনাথের একটি উক্তি আমাদের স্মরণ করতেই হয়। যেহেতু তিনি তার ছড়া প্রসঙ্গে রবীন্দ্রনাথ ঠাকুর বলছেন, সুদূর কাল থেকে আজ পর্যন্ত এই কাব্য যারা আউড়িয়েছে এবং যারা শুনেছে তারা অর্থের অতীত রস পেয়েছে, ছন্দতে ছবিতে মিলে একটা মোহ এনেছে তাদের মধ্যে। সেই জন্য অনেকে নামজাদা কবিতার চেয়ে এর আয়ু বেড়ে চলেছে। অতএব অনেক ভালো ভালো কবিতার থেকেও ছড়ার জনপ্রিয়তা অনেক বেশি এবং তার স্থায়িত্ব লাভ করেছে। আমরা দেখেছি বা জানি, কিছুদিন আগেই, কয়েক বছর আগেই সুকুমার রায়ের একটি বিখ্যাত গ্রন্থ আবোল তাবোলের শতবর্ষ উদযাপিত হলো এবং সুকুমার রায়ের আবোল তাবোল গ্রন্থে ৪৬টি কবিতা আছে। ৪৬টি কবিতার মধ্যে 7টি প্রায় নামহীন, আর প্রথম আর শেষ কবিতার নাম প্রায় এক। কিন্তু এই আবোল তাবোল গ্রন্থের বেশ কিছু বৈশিষ্ট্য আমরা লক্ষ্য করতে পারি। বাংলা সাহিত্যে প্রথম ননসেন্স রাইমের স্রষ্টা হলেন এই সুকুমার রায়। এই অর্থাৎ ননসেন্স বলতে বলে মানে আপাত অর্থে বুঝি আমরা অর্থহীন, কিন্তু পড়লে বা রসজ্ঞ পাঠক বুঝবেন যে তার এই ছড়াগুলি একেবারেই অর্থহীন নয়। বাইরের দিক থেকে এবং অনেকটি অর্থহীন মনে হয়, কিন্তু এর মধ্যে গভীর সামাজিক, রাজনৈতিক এবং শাসকের বিরুদ্ধে কথা বলার বেশ জোরালো প্রতিবাদ এই ছড়াগুলির মধ্যে রয়েছে। আবোল তাবোলের ছন্দ কবিতা তা এই আমাদের কবিতা জগতের একটা দিশারি, নতুন দিক দেখালো যে এই আবোল তাবোলের মধ্য দিয়ে ননসেন্স আপাত অর্থহীন কথার মধ্য দিয়ে কি করে তা শিশু সাহিত্যে একটা স্থান পেতে পারে। দ্বিতীয় কথা, শুধু শিশু নয়, বড়দের কাছেও তা কিভাবে আকর্ষণীয় হয়ে উঠতে পারে। তৃতীয় বৈশিষ্ট্য হিসেবে আমরা বলতে পারি, আবোল তাবোল গ্রন্থের প্রথম ও শেষ কবিতার নাম আবোল তাবোল। এই বিষয়ে আমরা আলোচনা করব পরে, যে প্রথম আর শেষ কবিতার নাম আবোল তাবোল, তাহলে দুটো কবিতার পার্থক্যই বা কি বলতে চাইলেন দুটো কবিতার মধ্যে। আর এর মধ্যে দেখেছি আমাদের ৪৬টি কবিতা, তার মধ্যে 7টি নামহীন, প্রথম এবং শেষ কবিতার নাম আবোল তাবোল। পঞ্চম বৈশিষ্ট্য হলো, আবোল তাবোল গ্রন্থে গান্ধীজির অসহযোগ সত্যাগ্রহের বিরোধিতা করা হয়েছে। ষষ্ঠ বৈশিষ্ট্য হলো, এই কবিতাগুলি নিছক ছড়া বলা যেতে
পারে না। অতএব এগুলি শুধু ছড়া নয়, কারণ এর ভিতরে রয়েছে গূঢ় সামাজিক অর্থের ব্যঞ্জনা এবং সমকালের প্রতিবিম্ব। সপ্তম বৈশিষ্ট্য হলো, এই ছড়াগুলির মধ্যে লৌকিক বা লোকায়ত জীবনের সুখ দুঃখ হাসি কান্নার সংমিশ্রণ লক্ষ্য করা যায়। এই ছড়ার মাধ্যমে সুকুমার রায় জনমানুষের আন্তরিক ক্ষোভ ভালো মন্দের যে একটা প্রতিফলন তুলে ধরেছেন, ফুটিয়ে তুলেছেন। পরের বৈশিষ্ট্য হিসেবে বলা যায়, ছড়া একাধারে লৌকিক, গ্রাম্য, শিশুপাঠ্য, শিক্ষা দীক্ষায় ছড়ার সৃজন। পরবর্তী এবং গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো, এই ছড়াগুলির মাধ্যমে বাবু সমাজের চোখ খুলতেই তিনি রচনা করেছিলেন আবোল তাবোল। অতএব বাবু সমাজ, তথাকথিত শিক্ষিত সমাজ, যে অনেক কিছু দেখেও না দেখার ভান করতেন, বুঝেও না বোঝার ভান করতেন, তাদের চোখে আঙুল দিয়ে তিনি বোঝাতে চেয়েছিলেন তার প্রয়োজনীয়তা, গুরুত্ব। তার ছড়াগুলি অবশ্যই খুব ব্যঞ্জনাপূর্ণ, অর্থবহ। আর তার এই ছড়াগুলির মধ্যে যে দেশীয় ভাবনা এবং সমস্যা সংকটকে একটা স্যাটার বা ফার্সের মাধ্যমে তুলে ধরেছেন। স্যাটার মাধ্যমে কি? স্যাটার হলো হাস্যরসের একটি শ্রেণী বিভাগ, যে কখনো কখনো হাসি পেতে পারে, কিন্তু যে হাসির মধ্য দিয়ে আমাদের দুঃখ বোধ জাগ্রত হয় তাকে আমরা স্যাটার বলি। অতএব তার ছড়ায় আনন্দ রসে ডুবে রয়েছে বড়রাও ফিরে গেছে শৈশবে। অতএব ছোট থেকে বড়, 8 থেকে 80 সমস্ত মানুষের কাছেই আবোল তাবোলের ছড়াগুলি এত জনপ্রিয় হয়েছে এবং এই শিশু সাহিত্যিক হিসেবে বাংলা সাহিত্যে স্বমহিমায় তিনি বিরাজিত হয়েছেন। আমরা এখন আলোচনা করব যে তার প্রথম কবিতা বা প্রথম ছড়া আবোল তাবোলের কি বলতে চেয়েছেন। আবোল তাবোল গ্রন্থের প্রথম ছড়াটিতেই কবি আনন্দের সুরে আহ্বান জানিয়েছেন চির শিশু কিশোরদের এবং বেয়ারা খ্যাপা পাগলদের। তিনি তার ছড়ার মাধ্যমে বললেন যে আয়রে ভোলা খেয়াল খোলা স্বপন দোলা নাচিয়ে আয়, আয়রে পাগল আবোল তাবোল মত্ত মাদল বাজিয়ে আয়। কবি আহ্বান করলেন তাদের, যে শুধুমাত্র ছোট শিশুদের নয়, বড় খোকাদেরও তিনি ডাকলেন। কারণ তাদের অনেকের মধ্যেই দেখা গেছে যে সমাজের অনেক অন্যায়, অবিচার, অনেক শোষণ অত্যাচারকে তারা দেখেও না দেখার ভান করছেন। তাদেরকে সচেতন করতে চাইলেন এই ছড়াগুলির মাধ্যমে। আগে বৈশিষ্ট্যের সময় বলেছিলাম যে এই বুড়ো খোকাদের, সমাজের মানুষের, বাবু সম্প্রদায়ের চোখ খুলে দেওয়ার তার অন্যতম উদ্দেশ্য ছিল এই আবোল তাবোল গ্রন্থের। তিনি একদম উচ্চ কণ্ঠে আহ্বান করলেন, আয় বেহারা সৃষ্টি ছাড়া নিয়ম হারা হিসাবহীন। অতএব এই হিসেব করে চলবে না। অতএব সমাজের ফাঁকগুলিকে, ব্যক্তির অনাচারকে বন্ধ করতে হবে। যারা এখনো সবকিছু দেখেও না দেখার ভান করছেন, তাদের তিনি আহ্বান জানালেন যে তারা যদি না এগিয়ে আসে, সমাজ এবং রাষ্ট্রের অন্যায়, অত্যাচার, অবিচারগুলিকে কোনোদিনও বন্ধ করা যাবে না। এক কথায় কবি উদ্দেশ্য প্রণোদিতভাবেই সবাইকে আহ্বান করলেন এবং অবশ্যই তার এই কবিতাটি, এই ছড়াটি উদ্দেশ্য প্রণোদিত একটি বিশেষ রচনা। আবোল তাবোলের শেষ কবিতাটিও একই শিরোনামের, কিন্তু প্রথম কবিতার সুর আর শেষ কবিতার সুর ভিন্ন। সুকুমার রায়ের শেষ জীবনের হয়তো শেষ কবিতাই এই কবিতাটি। এই প্রসঙ্গে লীলা মজুমদার স্পষ্টভাবে বললেন, তার শ্রেষ্ঠ রচনা আমার মতে আবোল তাবোলের শেষ কবিতা। এটি তিনি লিখেছিলেন মৃত্যুর মুখোমুখি হয়ে। অতএব জীবনের শেষ লগ্নে যখন ছড়া বাছাই করা, ছবি আঁকা, ছড়াই ছবিতে মিলানো, কখনো কখনো এই নির্বাচন করছেন, নিজের লেখা সংশোধন করছেন, এর মধ্য দিয়েই তার জীবনের যে শেষ লগ্নের রসদ এবং শেষ কথা জানি তিনি বলে গেলেন। এই ঝাপসা রাতে রামধনুকের আবছায়াতে লেখা হলো সুকুমার রায়ের বিদায়ের করুণ গান। তিনি জানিয়ে দিলেন, আজকে দাদা যাবার আগে বলবো যেমন চিত্তে লাগে, নাইবা তাহার অর্থ হোক, নাইবা বুঝুক ব্যাবাক লোক। কবি এই জগৎ থেকে আর এক জগতে পাড়ি দিচ্ছেন। এই জগৎ থেকে আরেক পাড়ি দিচ্ছেন যেখানে কোনো নিষেধ নেই, বাঁধন নেই, যেখানে সুরের নেশায় ঝর্ণা ছুটে চলে। অতএব এক বন্ধন যুক্ত জগৎ থেকে বন্ধনহীন এপার থেকে ওপারে
রওনা দিলেন এবং তার শেষ ছড়ার মাধ্যমে তা ব্যক্ত করে গেলেন। এই দুটো ছড়া আপাত অর্থে এক সুর না হলেও কিন্তু এর মধ্যে একটা মিল খুঁজে পাই, যে তার যে গ্রন্থের 46টি ছড়া ছিল, এই 46টি ছড়ার একটা সেতু জানি প্রথম এবং শেষ কবিতাটি। অতএব এই দুটি কবিতার মধ্য দিয়েই, এই সুরের মধ্য দিয়েই যে একটা আনন্দের আহ্বান ছিল প্রথম কবিতায়, যেখানে শিশু কিশোর খোকা বুড়োদের সবাইকে ডেকেছেন এবং তিনি নিজে যাওয়ার আগে অতএব তার বিদায় করুণ সুর রাগিনী বাজিয়ে গেলেন শেষ ছড়াটির মাধ্যমে। তাহলে এই স্বপনদোলা নাচিয়ে কবি যে অসম্ভবের জগতে ঢোকার একটা রঙিন চশমা পরিয়ে দিয়েছিলেন পাঠকের চোখে, অতএব শেষের মধ্য দিয়েই, সেই প্রথম আর শেষ কবিতা দুটির মধ্য দিয়েই সেই একটা আহ্বান আর একটা বিদায়, এই দুইয়ের সংযোগ সেতুর মধ্য দিয়েই জানি একটা বৃত্ত সম্পূর্ণ হলো, তার পরিমণ্ডলটি সম্পূর্ণ হলো। এইভাবেই তার রসবোধের একটা পরিচয় আমাদের কাছে ফুটে ওঠে। তিনি দ্বিধাহীন চিত্তে তিনি বললেন, রসের মাঝে মজবি যদি মন, বাস্তবের এই বস্তু লীলায় তত্ত্ব কথা শোন। তাহলে এই তত্ত্ব কথাটাই এটি, যে আমাদের জীবনে হয়তো যা সম্ভব হয়নি, যা পারিনি, তো এপার থেকে ওপারে যখন যাব, অতএব সীমা থেকে অসীমের দিকে যাব, যখন আকাশ লোকে চলে যাব, নিশ্চয়ই তখন আমাদের অসমাপ্ত কাজ আমরা সমাপ্ত করতে পারবো। এই অবধি সংক্ষিপ্ত আলোচনা আবোল তাবোল সম্পর্কে করলাম। যদি আলোচনাটি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। অনেক ধন্যবাদ।